ঠিক আছে ম্যাম। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা ফলো করবো স্ট্যাটিস্টিক্সের গুপ্তা অ্যান্ড গুপ্তা বইটা। এটা আপনারা কিনে ফেলতে পারেন, আমি এখান থেকে আর কি ম্যাক্সিমাম। আর যদি কিছু এক্সট্রা করাই সেটা আমি নোটস দিয়ে দিব। এবং আপনাদের একটা পোর্টাল আছে, আপনারা পোর্টালে কি কেউ এখন এন্ট্রি করেছেন? মানে পোর্টালে গিয়ে দেখেছেন? এখনো দেখেননি, আপনারা আজকে নতুন আসছেন। হ্যাঁ, মানে এই বইয়ের বাইরে আমি যা যা দিব, নোটস বা যা কিছু বলেন, প্রেজেন্টেশনের এই স্লাইডগুলো আপনারা পোর্টালে পাবেন। পোর্টালে আমি আপলোড করে দেবো, আপনারা সবাই পোর্টালে ঢুকলেই এই এলিমেন্টসগুলো পেয়ে যাবেন। কত এডিশন আমাদের? এডিশন নিয়ে অত চিন্তা করার দরকার নেই। এটা না গুপ্তা বইটা খুব একটা চেঞ্জ হয় না। হ্যাঁ, খুব একটা চেঞ্জ হয় না। আপনারা যে এডিশনটা পাবেন পুরানো বই হলেও আপনারা কিনতে পারেন, প্রবলেম হবে না। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ কি খোলা হবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা নিজেরাই ওপেন করে নিতে পারেন। যেমন স্ট্যাটিস্টিক্সের আমার নাম্বার আমি লিখে দিচ্ছি, আপনারা আমাকে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমরা চ্যাপ্টার 1-এ চলে যাই। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। বিজনেস স্ট্যাটিস্টিক্স গুপ্তা অ্যান্ড গুপ্তা, এসপি গুপ্তা। গুপ্তা অ্যান্ড গুপ্তা বললে আপনারা পাবেন। ডিপার্টমেন্ট থেকে কি কোনো রিটেন সিলেবাস কি দেওয়া হবে? হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকে কোর্স আউটলাইন একটা আপনারা পাবেন। ঠিক আছে, ওইটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, কোর্স আউটলাইনটা। ঠিক আছে? ওকে, এখন স্ট্যাটিস্টিক্স আমাদের কোর্সটা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স। তো বিজনেস স্ট্যাটিস্টিক্স এখন আমরা এই গোলটা কি, আমরা এই কোর্স থেকে আসলে কি কি শিখবো এই চ্যাপ্টারে একটু দেখব। প্রথমে দেখেন, আমরা প্রথমে বোঝার চেষ্টা করবো আন্ডারস্ট্যান্ড ওয়াই উই স্টাডি স্ট্যাটিস্টিক্স। আমরা কেন করবো এই চ্যাপ্টার থেকে, আমরা যে গোলটা আমাদের এই চ্যাপ্টারে সেটা হচ্ছে এক্সপ্লেন what is meant by descriptive statistics and inferential statistics. Then distinguish between a qualitative variable and quantitative variable. Describe how a discrete variable is different from continuous variable. Distinguish among nominal, ordinal, interval and ratio level of measurement. এই জিনিসগুলো আমরা কভার করব আজকের চ্যাপ্টারে। আসেন তাহলে চলে যাই, স্ট্যাটিস্টিক্স কি? Statistics is the science of collecting, organizing, presenting, analyzing and interpreting numerical data to assist in making more effective decisions. Statistics itself, এটা কিন্তু একটা প্লুরাল টার্মস। ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স এটা একটা প্লুরাল টার্ম। স্ট্যাটিস্টিক্স বললেই বুঝতে হবে যে এখানে একের বেশি সংখ্যা আছে। একজনকে নিয়ে কখনো স্ট্যাটিস্টিক্স হবে না, একজনের ডেটা কখনো স্ট্যাটিস্টিক্স হবে না। আমি যদি ফর এক্সাম্পল আপনার কথা বলি যে আপনার বয়স কত, আপনার হাইট কত, আপনার ইনকাম কত, এগুলো এই একজনের ডেটা নিয়ে স্ট্যাটিস্টিক্স হবে না। যদি আমি পুরো ক্লাসকে কনসিডার করি কিংবা মিনিমাম দুইজনও যদি আমি বলি, তাও সেটা একটা স্ট্যাটিস্টিক্স হবে। বাট স্ট্যাটিস্টিক্স একটা প্লুরাল ওয়ার্ড, এটা কখনো একজনের ডেটা নিয়ে স্ট্যাটিস্টিক্স হবে না। একটা সংখ্যা বা একজনের ডেটা স্ট্যাটিস্টিক্স না, এটা একটা কালেকটিভ ওয়ার্ড, মানে ওয়ার্ড কালেকটিভ জিনিস আসবে। এটা হচ্ছে সায়েন্স অফ কালেকটিভ। এটা না একটা সায়েন্টিফিক ওয়ে। স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা সায়েন্টিফিক প্রসিজার, যেটার মাধ্যমে আমরা কি করব, প্রথমে কাজ হচ্ছে ডেটা কালেক্ট করব, দেন এটাকে সাজাবো, অর্গানাইজ করব। অর্গানাইজ করার পর কি করবো, আমরা প্রেজেন্ট করব। আমরা বিভিন্নভাবে প্রেজেন্ট করি না, গ্রাফিক্যাল যে ফর্মগুলো আছে, পাই চার্ট আছে, বার গ্রাফ আছে, আরো বিভিন্ন ফরম্যাট আছে যেটাতে আমরা ডাটাটাকে প্রেজেন্ট করি, বা টেবিল ফর্মেও আমরা প্রেজেন্ট করতে পারি। তাহলে
অর্গানাইজ করব মানে গোছাবো, দেন প্রেজেন্ট করব। তারপরে এই প্রেজেন্টের পরে আমাদের কাজ কি, অ্যানালাইজ করা ডাটাটা। হ্যাঁ, এটা থেকে আমরা বের করার চেষ্টা করব যে এটার বৈশিষ্ট্যগুলো কি, এটা দিয়ে কি বোঝাচ্ছে, এখান থেকে আমাদের যেটা অবজেক্টিভ সেই অবজেক্টিভ অনুযায়ী আমরা কি করব, ইনফরমেশনটা এক্সট্রাক্ট করার চেষ্টা করব। দেন ইন্টারপ্রেট করব। অ্যানালাইজ করার পর আমরা কি করব, যেটা আমরা অ্যানালাইজ করে পেলাম সেটাকে ইন্টারপ্রেট করব। এখানে দেখেন নিউমেরিক্যাল ডেটা, ইন্টারপ্রেটিং নিউমেরিক্যাল ডেটা টু অ্যাসিস্ট ইন মেকিং মোর ইফেক্টিভ ডিসিশন। এটা আমাদেরকে কি করে, ইফেক্টিভ ডিসিশন নিতে হেল্প করে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে নিউমেরিক্যাল ডেটা। স্ট্যাটিস্টিক্স সবসময় নাম্বার নিয়ে কাজ করবে, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স এইটা বিভিন্ন আছে, আমি আপনাদেরকে ভাগ দেখাবো, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ। বাট এইটাকে আপনার যে কোনো তথ্যকে, স্ট্যাটিস্টিক্সের কাজ হচ্ছে প্রথমে এটাকে নাম্বারে ট্রান্সফর্ম করবে, নাম্বারটা অ্যানালাইসিস করবে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। তো স্ট্যাটিস্টিক্সের কাজই হচ্ছে নিউমেরিক্যাল ডাটা নিয়ে কাজ করে। নিউমেরিক্যাল ডাটা প্রথমে আমরা কালেক্ট করব, অর্গানাইজ করব, সেটাকে প্রেজেন্ট করব, অ্যানালাইজ করব, দেন ইন্টারপ্রিট করে সেখান থেকে একটা ইনফর্ম ডিসিশন নিয়ে দেবো। এটাই হচ্ছে মূল বক্তব্য আর কি স্ট্যাটিস্টিক্সের। দেন আমরা স্ট্যাটিস্টিক্স আসলে কেন পড়ি, এখন স্ট্যাটিস্টিক্স সবার পড়তে হয়, যে ডক্টর তারও লাগে, যে সায়েন্টিস্ট তারও লাগে, যে বিজনেস করছে তারও লাগে, সবার দেখবেন সব ডিসিপ্লিনে স্ট্যাটিস্টিক্স একটা কমন সাবজেক্ট যেটা আছে, কারণ প্রত্যেককেই ডিসিশন নিতে গেলে এই টুলসটা ইউজ করতে হয়। তো প্রথমে দেখেন নিউমেরিক্যাল ইনফরমেশন ইজ এভরিওয়্যার, সবার কাছে নিউমেরিক্যাল ইনফরমেশন আছে। So statistic techniques are used to make decisions that affects our daily life. এটা আমাদেরকে ডিসিশন নিতে হেল্প করে। The knowledge of statistical methods will be help you to understand how decisions are made and give you a better understanding of how they affect you. So সবারই ডিসিশন নিতে হয়, তো সবাই কি করে, এই প্রসিডিউরটা ফলো করে, এই টুলসগুলো ইউজ করে সেখান থেকে ডেটা অ্যানালাইসিস করে ডিসিশন নেয়। সায়েন্টিস্টরা এক ধরনের ডিসিশন নেয়, ওরা ল্যাবরেটরিতে বিভিন্ন টেস্ট করে না, ওরা কিন্তু সব লিখে রাখে, তাই না? ওদের একটা টেবিল থাকে, সেখানে সব কিছু এই নাম্বারগুলো ওরা লিখে রাখে, তারপরে ওরা এখান থেকে এগুলো অ্যানালাইসিস করে একটা ডিসিশন নেয়। আমরা প্রফিট অ্যান্ড লস বের করার জন্য, ডিমান্ড সাপ্লাই বের করার জন্য, এটা ইকোনমিক্সেও কিন্তু খুব কাজে লাগে। তো এরকম সব ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স কিন্তু কাজে লাগে। ইভেন সোশ্যাল সায়েন্সেও দেখবেন যারা আর্টসে পড়ছে তাদের ওটা কাজে লাগে। কেন, ওরা যে রিসার্চগুলো করে সেখানে কিন্তু ওরা এই স্ট্যাটিস্টিক্যাল টুলসগুলো ইউজ করতে হয় রিসার্চের ডেটা অ্যানালাইসিসের জন্য। সো এভরি ডিসিপ্লিন স্ট্যাটিস্টিক্স জন্য প্লিজ। এটা একটা সায়েন্টিফিক প্রসেস, হ্যাঁ, একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এটাই হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি স্ট্যাটিস্টিক্সটা, ঠিক আছে। কারণ ডেটাটা কালেক্ট করা হয় সায়েন্টিফিক ওয়েতে, মানে একটা ধরন আছে, যে কোনোভাবে ডেটা কালেক্ট করলে হবে না, এটা সায়েন্টিফিক ওয়েতে কালেক্ট করলে দেন এটা অ্যানালাইসিস করে আমরা রেজাল্ট পাবো। আমরা যে যার ইচ্ছা মতো ডেটা কালেক্ট করতে পারবো না, এই জন্য আমাদের এটা আলাদাভাবে পড়তে হয়, আলাদা ডিসিপ্লিন হিসাবে। কারণ কি, সায়েন্টিফিক যে ওয়েটা আছে ডেটাটা আমাদের সেভাবে কালেক্ট করতে হবে। যদি আমরা সেভাবে কালেক্ট না করি, এলোমেলোভাবে কালেক্ট করি, অগোছালোভাবে করি, ওই যদি ওয়েটা যদি আমরা ফলো না করি ডেটা কালেক্ট করার, তাহলে এটা আমাদেরকে রেজাল্ট দেবে কি, একটা হ্যাপাজার্ড রেজাল্ট দেবে, যে রেজাল্ট দিয়ে আমরা হয় ভুল ডিসিশন নেবো, নইলে কোনো ডিসিশন নিতে পারবো না, মানে কোনো কনক্লুশনে আসতে পারবো না। সেজন্য আমাদের এই সায়েন্টিফিক প্রসেসটা শিখতে হবে, যে ডেটা আমরা কি করে কালেক্ট করবো। ওকে, আসুন দেন এটার মিনিংটা কি। Statistics meaning হচ্ছে in the more common usages statistics refers to numerical information, যেটা আগেই বলেছি। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, the average starting salary of college graduates, the number of deaths due to alcoholism last year, change of Dow Jones Industrial Average। মানে দেখেন এখানে সবকিছু কিন্তু কালেক্টিভ বোঝাচ্ছে, কোনো একজনের কোনো কিছু নিয়ে না। এখানে যদি আমি বলি আপনাদের এইচএসসি মার্কস নিয়ে আমি কথা বলতে পারি সবার, সেইটা একটা স্ট্যাটিস্টিক্স হবে। যে কোনো একজনকে আমি জিজ্ঞেস করলাম আপনার মার্কস কত, সেটা কখনো স্ট্যাটিস্টিক্স হবে না। সো এটা সব ক্ষেত্রে কি একটা কালেকটিভ ইনফরমেশন, এই জিনিসটা খেয়াল করতে হবে। এবং এটা নিউমেরিক্যাল ইনফরমেশন, এটা নাম্বার নিয়ে কাজ করে। ওকে, এখানে স্ট্যাটিস্টিক্সের এই ডেফিনেশন, অনেক ডেফিনেশন পাবেন আপনারা বইতে, হ্যাঁ, কিন্তু এই ডেফিনেশনটাই আসলে এইটাকে সবচেয়ে ভালোভাবে ইন্টারপ্রেট করে। স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ কালেক্টিং, অর্গানাইজিং, প্রেজেন্টিং
analyzing and interpreting data to assist in making more effective decisions. এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা অন্য যে কোনো ডেফিনিশন দিতে পারেন, হ্যাঁ, যেটা আপনাদের সহজ মনে হয় সেটা দিলেই হবে। বাট এই ডেফিনেশনটা আসলে সবচেয়ে ভালোভাবে রিপ্রেজেন্ট করে, মানে স্ট্যাটিস্টিক্স বলতে যা বোঝায় এটা সবচেয়ে বেটার রিপ্রেজেন্ট করে এবং এটা ইজি। আপনারা যে কোনো ডেফিনেশন পিক করতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা, আসেন এখন স্ট্যাটিস্টিক্সে আমরা একটু হিস্ট্রি থেকে আসি যে এইটা কিভাবে আসলো স্ট্যাটিস্টিক্সটা। প্রথমে দেখেন এনশিয়েন্ট টাইমে, মানে অনেক আগে মানুষ কি করতো, ইউজ অফ সেন্সাস ডেটা ফর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস। ইজিপশিয়ানসরা, তারপরে এখানে ব্যাবিলনে যারা আছে, স্ট্যাটিস্টিক্সটা ইউজ করতো ট্যাক্সেশন অ্যান্ড প্ল্যানিং পারপাসে। তাহলে একদম প্রথম যখন মানুষ স্ট্যাটিস্টিক্স ইউজ করা শুরু করলো তখন এটাকে ইউজ করতো অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে, মানে এটা অ্যাডমিনিস্ট্রেশন বলতে আপনার সরকারি অফিসের যে অ্যাডমিনিস্ট্রেশনটা, সেই সরকারি কাজে ব্যবহার করতো, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে একদম প্রথমে এনশিয়েন্ট টাইমে ইউজ করতো। কারা শুরু করেছিল? ইজিপশিয়ানস এবং ব্যাবিলনিয়ানরা এটা শুরু করেছিল। তারপরে 5th সেঞ্চুরি BC-তে আসলো। Probability concept hinted in games of chance. Greeks like Demonstratus discussed randomness of the philosophy. তারপরে স্ট্যাটিস্টিক্সটা প্রথম যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে প্রবাবিলিটি, গেমস অফ চান্স। মানুষ জুয়া খেলতো না, এইটা থেকে কিন্তু এই জিনিসটা আসছে, প্রবাবিলিটি কনসেপ্টটা। আমার 10টা জিনিস দেওয়া আছে, আমি এখন ওই যে যে ক্যাসিনোগুলো আছে, আসে না, নাম্বার আসে। এখন ক্যাসিনো যারা পরিচালনা করে তারা কিন্তু স্ট্যাটিস্টিক্সের এই কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝে, প্রবাবিলিটি। তো আমি একটাতে লাগাবো, আমার চান্স কত, 10টার মধ্যে একটাতে লাগানোর চান্স কত, 1/10। 10টার মধ্যে 2টাতে লাগানোর চান্স কত, 2/10। এই যে কনসেপ্টটা, এটা আসলে আসছে এই ক্যাসিনো গেম থেকে। তো এই যে প্রবাবিলিটি কনসেপ্ট, এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের একটা কনসেপ্ট, পিওর স্ট্যাটিস্টিক্স। ক্যাসিনো যে জিনিসটা পরিচালিত হয়, ওরা স্ট্যাটিস্টিক্সটা খুব ভালো বোঝে। আমার কালো বল আছে 4টা, লাল বল আছে 5টা, সাদা বল আছে 3টা। এখান থেকে যদি আমি একটা বল উঠাই তাহলে সেটা কালো হবে, লাল হবে না সাদা হবে, কোনটার চান্সেস বেশি। তো এই যে কনসেপ্টটা ক্যাসিনো গেমসের, এটা গেমস অফ চান্স, এটা আসলে 5th সেঞ্চুরি BC-তে এই জিনিসটা স্টার্ট হয়েছিল। আচ্ছা, এইটার প্রথম চলনটা শুরু হয়েছিল গ্রিকস। দেন আসলে 17th সেঞ্চুরিতে। 17th সেঞ্চুরিতে এই থিওরিটাই ফর্মাল ডেভেলপমেন্ট অফ প্রবাবিলিটি থিওরি। এটা প্রথমে ছিল চান্স অফ গেমস, মানে জিনিসটা একদম প্রিলিমিনারি অবস্থায় ছিল, পরে এটাকে থিওরি হিসাবে ফর্মালি আসে 17th সেঞ্চুরিতে। এবং এই কাজটা যিনি করেছেন তার নাম হচ্ছে প্যাসকাল, ফাউন্ডেশন ওয়ার্ক অন প্রবাবিলিটি। এই যে প্যাসকাল, এই ভদ্রলোক এই যে গেমস অফ চান্সের এই যে কনসেপ্টটাকে থিওরিতে রূপ দিয়েছেন। কখন? 17th সেঞ্চুরিতে। এভাবে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে কিন্তু স্ট্যাটিস্টিক্স। 18th সেঞ্চুরিতে কি হয়েছে? বিগিনিংস অফ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ল অফ লার্জ নাম্বার, এটাকে এনেছে থমাস বেজ। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি? ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে, মনে করেন আপনার এখানে যতজন আছেন, আমি যদি সবার ডেটা নেই তাহলে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আমি সবার থেকে নিলাম। এখন আমি সবার থেকে না নিয়ে আপনাদের মধ্যে থেকে যে কোনো 5 জনকে সিলেক্ট করলাম, একটা স্যাম্পল নিলাম, স্যাম্পল নিয়ে আমি কি করলাম, সেখান থেকে একটা ডিসিশনে আসলাম, তাহলে সেটা হবে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, আমি সবার থেকে নেব না। আপনারা সবাইকে যদি কনসিডার করি তখন সেটাকে স্ট্যাটিস্টিক্সে বলে পপুলেশন, মানে যত এখানে নাম্বার আছে সবার থেকে আমি ডেটা নেব, সেটা হচ্ছে পপুলেশন। আপনারা সবাই মিলে পপুলেশন। আর যদি আপনাদের থেকে আমি 5 জনকে সিলেক্ট করি, সেই 5 জন হবে স্যাম্পল। তাহলে এই কনসেপ্টটা আসছে হচ্ছে 18th সেঞ্চুরিতে, হ্যাঁ, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আর একটা হচ্ছে ল অফ লার্জ নাম্বার। ল অফ লার্জ নাম্বারটা হচ্ছে আপনার একটা জিনিস আপনি যত বেশিবার এক্সপেরিমেন্ট করবেন সেখান থেকে সেইটার সঠিক হওয়ার চান্স তত বেশি হবে। এখন আমি যদি টস করি, হ্যাঁ, টস করি, একটা কয়েন আমরা টস করি না, এখন কয়েন টস করলে হেড পড়বে না টেল পড়বে। এই টেস্টটা আপনি 10 বার করলে একরকম হবে, 20 বার করলে একরকম হবে, 50 বার করলে আরেক রকম হবে। তো যতবার আপনি টেস্ট করবেন, নাম্বার অফ
টেস্টের সংখ্যা যত বাড়াবে আপনার কি রেজাল্ট তত অ্যাকুরেট হবে, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা আসছে 18th century. Then আসে 19th century. 19th century the statistical methods expanded to social science, biology and economics. তাহলে প্রথমে এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে ছিল, তারপরে এইটা আসছে ওই ক্যাসিনো খেলার ওইখানে ইউজ হচ্ছে। দেন 19th centuryতে এসে এটা সোশ্যাল সায়েন্স, বায়োলজি, ইকোনমিক্স এইগুলাতে ব্যবহার হওয়া শুরু করছে। আচ্ছা, এখন এইখানে কোন কোন পদ্ধতিগুলো ব্যবহার হয়? তখন যে ম্যাথমেটিক্যাল যে প্রসিডিউর সেটা আবিষ্কার হলো। রিগ্রেশন আবিষ্কার করলেন হচ্ছে ফ্রান্সিস গ্যালটন। কার্ল পিয়ারসন আবিষ্কার করলেন কোরিলেশন কোএফিশিয়েন্ট। এগুলোকে আপনারা করে এসেছেন ইন্টারে? করে এসেছেন? কেউ করেনি? আচ্ছা ঠিক আছে, আমরা শিখে যাবো। এগুলো খুব ইজি কিছু ম্যাথমেটিক্যাল প্রসিডিউর। রিগ্রেশন একটা ম্যাথমেটিক্যাল প্রসিডিউর, আর কোরিলেশন কোএফিশিয়েন্ট আর একটা ম্যাথমেটিক্যাল প্রসিডিউর। তো এইগুলো আবিষ্কার হলো, এবং এই দুইটা ম্যাথমেটিক্স আপনার সোশ্যাল সায়েন্স, বায়োলজি, ইকোনমিক্স এই তিনটা সাবজেক্টে ইউজ হওয়া শুরু হলো। এবং ইকোনমিক্সে এমন ব্যাপকভাবে এটা ইউজ হয়, এত বেশি ইউজ হয় যে ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স মিলে ইকোনোমেট্রিক্স নামে একটা আলাদা ডিসিপ্লিন কিন্তু তৈরি হয়েছে। ইকোনোমেট্রিক্স একটা আলাদা ডিসিপ্লিন। ইকোনমিক্সে প্রচুর ব্যবহার হয় স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, যে কোনো কিছুতে আপনারা মনে করেন আমাদের যদি আমরা বলি যে আমাদের ডেমোগ্রাফি, ইকোনমিক যত ভেরিয়েবলগুলি আছে, যেমন আমরা জাতীয় আয় যখন বলি, প্রবৃদ্ধি যখন হিসাব করি, সব কিন্তু আমাদের নিউমেরিক্যাল অনেক ডেটা, আগের বছরের ডেটা, এগুলো কি করতে হয় নিয়ে হিস্টোরিক্যাল ডেটা অ্যানালাইসিস করে আমাদের ফিউচার প্রেডিক্ট করতে হয়। সো ইকোনমিক্সের প্রচুর ইউজ হয়। সো ইকোনোমেট্রিক্স নামে একটা আলাদা ডিসিপ্লিন কিন্তু তৈরি হয়ে গেছে। দেন আসে আর্লি 20th century। আর্লি 20th centuryতে কি হয়েছে? ডেভেলপমেন্ট অফ মডার্ন স্ট্যাটিস্টিক টুলস অ্যান্ড হাইপোথিসিস টেস্টিং। তাহলে 19th centuryর পরে আরেকটা নতুন জিনিস ডেভেলপ করেছে, সেটা কি? হাইপোথিসিস টেস্টিং। মানে একটা অনুমান আপনি করছেন, যে কোনো একটা হাইপোথিসিস মানে অনুমান, যে কোনো একটা বিষয়ের উপর আপনি একটা অনুমান করছেন। অনুমান করার পর সেই অনুমানটাকে সায়েন্টিফিক্যালি টেস্ট করে আপনি দেখবেন যে আপনার অনুমানটা সত্যি নাকি মিথ্যা। এটা একটা নতুন কনসেপ্ট, সেটা আসছে 20th centuryতে। আচ্ছা, এখানে কি কি ইউজ করা হচ্ছে? অ্যানোভা, এটা একটা ম্যাথমেটিক্যাল টুলস। ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। আপনাদের অ্যানোভা পর্যন্ত আসবো না, কারণ অ্যানোভা হচ্ছে অনেক অ্যাডভান্স টুলস। আপনাদের যেটা কারিকুলামে আছে রিগ্রেশন, কোরিলেশন, এতটুকু পর্যন্ত আপনারা পাবেন। অ্যানোভাটা আপনারা পাবেন না, এটা আরো হায়ার স্টাডিজে গেলে আপনারা পাবেন। দেন মিড 20th century, এখানে কি হলো? এখানে কম্পিটিশন, অ্যাডভান্সমেন্ট এন্ড রাইজ অফ মাল্টিভেরিয়েট স্ট্যাটিস্টিক্স। এটা আরো অ্যাডভান্স হলো, অ্যাডভান্স হয়ে মাল্টিভেরিয়েট স্ট্যাটিস্টিক্স এখানে আসলো। তখন কি হলো? ডেভেলপমেন্ট অফ স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার অ্যান্ড অ্যাডভান্স মেথড। তখন আবার স্ট্যাটিস্টিক্সটা সফটওয়্যারে চলে আসলো, ইজি হয়ে গেল। তখন ডেটা ইনপুট দিলে সফটওয়্যারে অটো কি হয়, এখন রেজাল্ট চলে আসে না? সফটওয়্যার ডেভেলপমেন্টটা হলো মিড 20th century। আর 21st centuryতে কি হয়েছে আমরা সবাই জানি, এআই আসছে, তাই না? স্ট্যাটিস্টিক্স এখন সবকিছুর সাথে এআই আসছে। এআই আসার ফলে আরো অনেক এটা অ্যাডভান্স হয়েছে। তো এই 20th centuryতে এখন কি ইউজ করা হয়? স্ট্র্যাটা, পাইথন, এই জিনিসগুলো ইউজ করা হয় রিসার্চে। আপনার নাম শুনেছেন এগুলো? হ্যাঁ, পাইথন, স্ট্র্যাটা, হ্যাঁ, এসপিএসএস, এই জিনিসগুলা, এই স্ট্যাটিস্টিক্যাল টুলগুলা লেট 20th century বা 21st centuryতে এগুলা। এখন দেখেন স্ট্যাটিস্টিক্সের এই জিনিসগুলো কারা ইউজ করছে? সবাই ইউজ করছে। হ্যাঁ, statistics techniques are used extensively. Marketing, accounting, quality control, consumer, professional, sports people, hospital, administrator, educator, politician, physician, কেউ বাদ আছে? সবাই ইউজ করছে, কারণ এটা সবার কাজে লাগছে। ওকে, এখন দেখেন স্ট্যাটিস্টিক্স আমি বললাম না দুই ধরনের, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা ইনফারেন্সিয়াল। ডেসক্রিপটিভটা কি? Methods of organizing, summarizing and presenting data in an informative way. Example দেখেন, United States of Government কি বলছে যে the report says population of United States হচ্ছে এত, মানে ইউনাইটেড স্টেটস এর পপুলেশন এত, মানে সব পপুলেশন এখানে আছে না, জনসংখ্যা প্রত্যেকে আছে। তো
1960 তে কত, 1970 তে কত, 1980 তে কত, এই যে একটা ডেটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখানে সব মানুষ আছে না ইউনাইটেড স্টেটস এর, সবাই আছে। According to Bureau of Labor Statistics, the average hourly estimation of production workers, যখন অ্যাভারেজ আওয়ারলি ওয়ার্কার বলছে তখন অ্যাভারেজ মানে কি, সবাই। আপনাদের অ্যাভারেজ করতে গেলে কি করতে হবে, আপনাদের সবারটা ডেটা নিয়ে তারপর আপনাদের নাম্বার অফ পার্সন দিয়ে সেটাকে ডিভিশন করলে তো অ্যাভারেজ বেরোবে। তাহলে এখানে সবাই আছে না, সবাই আছে যাদেরকে নিচ্ছি। তাহলে যারা আছে এখানে প্রত্যেকের ডেটা নিয়ে যদি আপনি অ্যানালাইসিস করেন প্রত্যেককে ধরে ধরে, তাহলে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। সেটা কি করছে, ডেটা কালেকশন করছে, অর্গানাইজিং, সামারাইজিং, প্রেজেন্টিং ডেটা ইন আ ইনফরমেটিভ ওয়ে। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স সেকশন, এটা হচ্ছে বেসড অন স্যাম্পল, ডিসিশন নেবেন কিন্তু স্যাম্পলের উপর বেসড করে। একটা एग्जांपल দেখি। In statistics, the word population and sample have a broader meaning. A population or sample may consist of individual or objects. এই যে স্যাম্পল একটা কথা আছে, পপুলেশন একটা কথা আছে, দুইটা কথা আছে। পপুলেশন মানে আপনারা সবাই যাদেরকে নিয়ে আমরা ডিসিশন নেব তাদের প্রত্যেক এখানে ইনক্লুড থাকতে হবে। আদমশুমারি করি তাই না আমরা, আদমশুমারিটা হচ্ছে পপুলেশনের একটা এক্সাম্পল। আর স্যাম্পল যখন আমরা ভাত রান্না করি একটা ভাত নিয়ে দেখি না, সব ভাতেও দেখার দরকার হয় না, ওইটা মনে করেন স্যাম্পল, ঠিক আছে। তারপরে যখন কোনো মেডিসিন আমরা টেস্ট করি তখন স্যাম্পল দিয়ে যায় না ডক্টরদেরকে, সব তো সহ দিয়ে যায় না, তো সেটা সব। এখন দুইটা জিনিস কেন আসে, কোনো কোনো ক্ষেত্রে পপুলেশনটা জরুরি, আপনি আদমশুমারি করবেন স্যাম্পল দিয়ে করতে পারবেন না। তোমাদের বুঝতে হবে আমরা কি করবো, আদমশুমারি স্যাম্পল দিয়ে হবে না, ঠিক আছে। কিন্তু আপনি একটা মেডিসিন টেস্ট করবেন কিংবা আপনি কোয়ালিটি কন্ট্রোল করবেন, তো আপনি কি সব জিনিস খুলে খুলে দেখবেন না, আপনি একটা স্যাম্পল নেবেন, স্যাম্পল নিয়ে আপনি কোনো একটা জিনিসের প্রোডাকশনে কি করে, স্যাম্পল নেয়, স্যাম্পল নিয়ে কোয়ালিটি টেস্ট করে। আপনি মেডিসিনের একটা কোয়ালিটি টেস্ট করবেন, সব মেডিসিন দেখবেন না, ওখান থেকে স্যাম্পল নেবেন। তো আমাদের বুঝতে হবে আমরা কি করব, সেটার উপর ডিপেন্ড করে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাব নাকি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে যাব, এটা আমরা কি করব, এইটা আমরা সিদ্ধান্ত নেব। এখন আসেন এখানে একটা ছবির মাধ্যমে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখানে সবগুলো গাড়ি, তাই না, সবগুলো গাড়ি যখন পপুলেশন, এখান থেকে যখন আমি কয়েকটাকে ইয়ে করলাম, ধরেন কালো থেকে একটা নিলাম, হলুদ থেকে একটা নিলাম, সবুজ থেকে একটা নিলাম, এভাবে নিয়ে যখন করলাম তখন সেটা হলো স্যাম্পল। এখন এখানে স্যাম্পল নেওয়ারও কিন্তু অনেক পদ্ধতি আছে, ইচ্ছা মতো আমি নিতে পারবো না। স্যাম্পলটা আমি কিভাবে নেব এবং কয়টা নেব সেটা হচ্ছে বড়। যেমন মনে করেন আপনাদের সংখ্যা আছে এখানে 1 লাখ, সেখান থেকে কি 10টা স্যাম্পল নিলে এটা কারেক্ট রেজাল্ট দেবে নাকি আমাকে 100টা স্যাম্পল নিতে হবে? এইগুলো বের করার কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে। নাম্বার অফ পপুলেশন কত হলে সেখান থেকে আমরা স্যাম্পল কয়টা নেব এবং কয়টা স্যাম্পল নিলে সেটা রেজাল্ট ঠিক মতো দেবে। এর চেয়ে কম নিলেও রেজাল্ট উল্টাপাল্টা হতে পারে, আর বেশি নিলেও কি হবে, বেশি নিলে লাভ হবে না, এখানে কস্ট ইনভলভ। স্যাম্পল আমরা কেন ইউজ করি, এখানে কস্ট ইনভলভ। আর একটা ব্যাপার হচ্ছে কিছু কিছু জিনিস আছে সমস্ত পপুলেশন নিয়ে সেটাকে অ্যানালাইসিস করা সম্ভব হয় না, হ্যাঁ। তো এইটার কারণে এগুলোর কিছু পদ্ধতি আছে। তো স্যাম্পল কিভাবে নেয়, পপুলেশন কিভাবে নেয়, এইটা অতটা আপনাদের যেতে হবে না। ওকে, why take a sample instead of studying the member of population? আমরা স্যাম্পলটা কেন নিই? একটা প্রধান কারণ হচ্ছে prohibited cost of census, কস্ট কমানোর জন্য। destruction of item being studied may be required. মনে করেন যেটা আপনি নিচ্ছেন সেটা টেস্ট করতে গেলে কি হবে, সেটা ডিস্ট্রাকশন হয়ে যাবে। তো সব জিনিস তো ডিস্ট্রয় করে ফেলতে পারবেন না আপনি টেস্ট করার নাম করে, পারবেন? এখন আপনি রান্না করতে গিয়ে চাকতে চাকতে যদি সব খেয়ে ফেলেন। হ্যাঁ, আমাকে এরকম একদিন একজন বলছিল, আমি বারবার চাচ্ছিলাম বোরহানি বানানোর সময়, তো বলছিলাম কিন্তু সব খেয়ে ফেলতেছে আসলে। একটা জিনিস কম হচ্ছে আবার ওটা দিয়ে আবার খাচ্ছি, এরকম করতে আমার একটু বেশি টেস্ট করা লাগে। মানে আমি ব্যালেন্স করতে গেলে আমার অনেকবার টেস্ট করা লাগে। অনেকে একদম রোজা করেও রান্না করলেও ওরা লবণ দেখতে হয় না, ইভেন একবার দেখলেও হয়ে যায়। আর আমি একবার দেখি আবার দেখি এরকম, মানে কারো কারো টেস্ট বেশি করা লাগে আর কি। তো এখন করতে গেলে এরকম যাতে সব না খেয়ে ফেলে আর কি আমার মতো, তো সেই জন্য ডিস্ট্রাকশন যাতে না হয় সেই জন্য স্যাম্পল ইউজ করি আমরা। হ্যাঁ, আমরা অল্প একটু নিয়ে দেখবো। এখন আমি যদি 1 গ্লাস বোরহানি নিয়ে খেতে চাই তাহলে দেখবেন যে দাওয়াত করে আপনি যে কয়জন মানুষকে খাওয়াতে চাইছেন আসলে পারবেন, শর্ট করে যাবেন।
no possible to test or inspect all members of a population being studied. যখন পপুলেশনের প্রত্যেকটা মেম্বারকে একজন করে ধরে টেস্ট করা সম্ভব হয় না, তখন আমরা স্যাম্পল ইউজ করি। এখন আসেন ইউজফুলনেস অফ আ স্যাম্পল ইন লার্নিং অ্যাবাউট আ পপুলেশন। আচ্ছা, এখন আসেন কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। দুই ধরনের ভেরিয়েবল আমরা নিয়ে কাজ করি। ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে হচ্ছে যে জিনিসটা চেঞ্জ হয়, চলক বলে বাংলায়, যে জিনিসটা চেঞ্জ হয়। যেমন আপনাদের বয়স চেঞ্জ হবে, ইনকাম চেঞ্জ হবে, যে জিনিসটা কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ হয় না, সেটা কখনো ভেরিয়েবল না। ভেরিয়েবল ইটসেলফ মানে হচ্ছে এর বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা চেঞ্জ হবে, হ্যাঁ, পার্সন টু পার্সন চেঞ্জ হবে, টাইম বাই টাইম চেঞ্জ হবে, যে জিনিসটা চেঞ্জ হয় সেটাই হচ্ছে ভেরিয়েবল। এখন ভেরিয়েবল দুই রকম হতে পারে। যেমন কোয়ালিটেটিভটা বুঝাচ্ছি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বিং স্টাডিড ইন নন নিউমেরিক। কোয়ালিটেটিভ ভেরিয়েবলটা নন নিউমেরিক হয়। এখন আপনি মেল না ফিমেল এটা কিন্তু কোনো নিউমেরিক কিছু না, তাই না? এটা একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কিংবা আপনি আপনার স্কোর যদি আমি গুড ব্যাড এভাবে যদি বলি তাহলে সেটা কোয়ালিটেটিভ। এখন এভাবে অনেক কিছু আছে যেটা আসলে সব কিছু নাম্বার দিয়ে হয় না, কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্যাল টুলসগুলো লাগে। এখন নাম্বার না, কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্স কি করে করবেন? এটা কিন্তু, কারণ স্ট্যাটিস্টিক্স হতে গেলে আপনাকে নিউমেরিক হতেই হবে। তখন কি করা হয়? এগুলোকে আমরা এরপরে দেখবো যে আমরা যেগুলো নাম্বার না সেগুলো নিয়ে কিভাবে কাজ করি। যেমন জেন্ডার, রিলিজিয়ান, আপনাদের কার কি রিলিজিয়ান, তাই না? এখানে তো এটা হচ্ছে কোয়ালিটেটিভ, যেটা অ্যাট্রিবিউটস প্রকাশ করছে, নন নিউমেরিক। আর কোয়ান্টিটেটিভ হচ্ছে যেটা নিউমেরিক, হ্যাঁ, যেমন ব্যালেন্স ইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট, মিনিটস রিমেইনিং ইন দ্য ক্লাস, নাম্বার অফ চিলড্রেন ইন এ ফ্যামিলি, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ, যেটা নাম্বার দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাই ভেরিয়েবল দুই রকম, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। এখন আসেন কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আবার দুই রকম। একটা কি? একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিটটা সবসময় কি? ফুল নাম্বার। আর কন্টিনিউয়াসটা হচ্ছে আপনি ফ্র্যাকশন আনতে পারবেন, কারণ সব জিনিস কিন্তু ফুল নাম্বারে প্রকাশ করা যায় না। এখন আপনার যদি আমি হাইট বলি, হাইটটা কিন্তু সবসময় ফুল আসবে না, পয়েন্ট আসে না, ফ্র্যাকশন আসে। কিন্তু এখন যদি আমি বলি যে আপনাদের এখানে কয়জন পড়ে আছেন, আইডি পড়ে আছেন, তাহলে আপনাদেরকে তো আমি ফ্র্যাকশন করতে পারবো না। আমি বলতে পারি 5 জন আইডি আছে, 5 জনের আইডি নাই, বা 6 জনের আইডি নাই। এখন আপনারা হচ্ছেন এক একজন ফুল নাম্বার, কিন্তু আপনাদের হাইট যদি আমি বলি ফ্র্যাকশন বলতে পারবো। তারপরে আপনাদের ইনকাম ফ্র্যাকশনে হবে। তো যেটা হচ্ছে ফুল নাম্বার, যেটাকে ফ্র্যাকশন করা যাচ্ছে না, সেটা হচ্ছে ডিসক্রিট। আর যেটাকে ফ্র্যাকশন করা যাচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। তো ডিসক্রিট হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল ক্যান অনলি অ্যাসিউম সার্টেন ভ্যালুজ দ্যাট আর ইউজুয়ালি গ্যাপস বিটুইন ভ্যালুজ। যেমন 1, 2, 3 এরকম, হ্যাঁ, নাম্বার অফ বেডরুমস, নাম্বার অফ হ্যামার্স সোল্ড, নাম্বার অফ ডিপোর্ট। কন্টিনিউয়াস ভেরিয়েবল ক্যান অ্যাসিউম এনি ভ্যালু উইদিন এ স্পেসিফিক রেঞ্জ। একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে এটা যে কোনো ভ্যালু নিতে পারবে। 1 এবং 2 এর মধ্যে 1.2 নিতে পারবে, 3 নিতে পারবে, 1.9 নিতে পারবে, সব নিতে পারবে। কিন্তু ডিসক্রিট ভেরিয়েবল এটা ফুল নাম্বার নেবে, এটা কখনো কোনো ফ্র্যাকশন নেবে না। তাহলে এই যে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস, এটা কিসের ডিভিশন? কোয়ান্টিটেটিভ, নট কোয়ালিটেটিভ। ওকে, আগের লেকচারটা একটু আবার বলবেন? আগের স্লাইডটা, আগের স্লাইড, এটা আগে, এই যে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ, এটা আগে, যে স্যাম্পল আর পপুলেশন, যে এটা এটার পরে যেটা বলবেন, এটা জীবন এই যে স্যাম্পলস আমরা কেন ইউজ করি? আচ্ছা, স্যাম্পলটা ইউজ করি একটা হচ্ছে কস্ট কমানোর জন্য, কারণ পপুলেশনের প্রত্যেককে ধরে ধরে অনেক সময় করতে গেলে অনেক কস্ট পড়ে, যেটা সম্ভব হয় না। এইটা কিছু জিনিস আছে যে এটা যদি আপনি টেস্ট করতে চান তাহলে ওটা ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারে, হ্যাঁ। যেমন প্রত্যেকটা মেডিসিন যদি আপনি টেস্ট করতে চান, ওটা তো সবই মেডিসিনই তো শেষ হয়ে যাবে। কিছু জিনিস আছে টেস্ট করতে গেলে ওই জিনিসটা ধ্বংস হয়ে যায়। যেমন বোরহানি, ওটা টেস্ট করতে গেলে খেয়ে ফেলা হয়ে যায়, ওটা আর আপনি ইয়ে করতে পারবেন না। তো এই যে জিনিসগুলো ডিস্ট্রাকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলো পপুলেশন ধরে করা যায় না। স্যাম্পল ভাত আপনি একটা নিয়ে আপনি স্ল্যাশ করে দেখতে পারবেন যে সবগুলো ভাত হলো নাকি, সবগুলো নিয়ে করলে তার ভাতই থাকবে না, সেই ব্যাপারটা বলছে। আর একটা বলছে যে অসংখ্য জিনিস আছে যেটাকে পপুলেশন বাই পপুলেশন ধরে করা যায় না। আপনি পিঁপড়াদের নিয়ে একটা কিছু করছেন, আপনি পিঁপড়া জাতি সবগুলোকে নিয়ে করতে পারবেন। এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো সবগুলো নেওয়া যায় না, তখন সেখান থেকে স্যাম্পল নিতে হয়। এগুলো হচ্ছে স্যাম্পল নেওয়ার কারণ, যে কেন আমরা স্যাম্পল নিই।
টেবিলে এটাকে আনছি। টাইপস অফ ভেরিয়েবল, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, দুইটা টাইপ। ভেরিয়েবলের দুইটা টাইপ। ভেরিয়েবল কি, যেটা সবসময় চেঞ্জ হয়। কোয়ালিটেটিভের এক্সাম্পল কি, ব্র্যান্ড অফ পিসি, ম্যারিটাল স্ট্যাটাস, হেয়ার কালার, এগুলো কোয়ালিটেটিভ, এটা আমরা সংখ্যায় প্রকাশ করতে পারবো না। কোয়ান্টিটেটিভ হচ্ছে দুই প্রকার, ডিসক্রিট, কন্টিনিউয়াস। ডিসক্রিটে ফুল নাম্বার, নাম্বার অফ ফ্যামিলি, চিলড্রেন, টিভি সেটস, এটা তো আর ফ্র্যাকশনে প্রকাশ করা যাবে না। আর কন্টিনিউয়াস হচ্ছে অ্যামাউন্ট অফ ইনকাম ট্যাক্স পেইড, ওয়েট অফ আ স্টুডেন্ট, ইয়ারলি রেইনফল, টেম্পারেচার, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস, মানে এগুলো ফ্র্যাকশনে আসবে। তাহলে ভেরিয়েবল আমরা দেখবো যে ভেরিয়েবলের ডেফিনেশন কি, দেন ভেরিয়েবলের কি, এটা হচ্ছে ক্লাসিফিকেশন। এখন আসে 4 লেভেল অফ মেজারমেন্ট। আমরা মেজার করি না সব জিনিস, অনেক কিছু তো আমরা মেজার করি। মেজারমেন্টের 4টা লেভেল আছে স্ট্যাটিস্টিক্সে। প্রথমটা হচ্ছে নমিনাল লেভেল। নমিনাল লেভেলে কি করা হয়, ডেটা that is classified into categories and can't be arranged in any particular order. নমিনাল লেভেলটা হচ্ছে আপনার একটা লেভেল করে দেওয়া যায়, জেন্ডার, মেল, ফিমেল, আই কালার, রিলিজিয়াস এন্ড অ্যাফিলিয়েশন। এখন আমি একটা আপনাদের আই কালার একটা যদি আমি একটা ক্যাটাগরি নিই, তাহলে আমি এখানে দিতে পারি কি, আপনাদের কারো ডার্ক ব্রাউন, কারো ব্ল্যাক, এই ক্যাটাগরিতে আমি আই কালারগুলো সাজাতে পারি। এই নমিনালে কি করতে পারবো, আমরা শুধু ক্লাসিফিকেশন করব ক্যাটাগরি অনুযায়ী, মানে এক একটাকে এক এক ক্যাটাগরিতে ফেলে দেব, আর কিছু করতে পারবো না এখানে আমরা। এই নমিনাল ডেটাগুলো নিয়ে খুব বেশি কিছু করা যায় না। যেমন রিলিজিয়াস অ্যাফিলিয়েশন, এখানে কার ধর্ম কি, রিলিজিয়ান একটা লেভেল দেব, লেভেলে আমি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই একটা লেভেলের নিচে আনবো। মানে ডেটাগুলোকে, কিছু ডেটা আছে যেগুলোকে লেবেল করা ছাড়া আর কিছু করা যায় না। এটা লেবেল ছাড়া আর কিছু করতে পারবে না, পরে আর কিছু করা যাবে। হয়তো আমি বৌদ্ধ, খ্রিস্টান এভাবে ক্লাসিফিকেশন করলাম, দেন আমি যদি এখন নাম্বার কাউন্ট করি যে কয়জন বৌদ্ধ, কয়জন হিন্দু, কয়জন খ্রিস্টান, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভে চলে যাবে। তো প্রথমে আপনি যে লেভেলটা লাগালেন সেটা হচ্ছে একদম নমিনাল, এখানে আপনি জাস্ট লেভেলের আন্ডারে এগুলোকে ভাগ করলেন। এটার সাথে কি কোয়ালিটেটিভ ডাটার মিল আছে? কোয়ালিটেটিভ ডাটা, হ্যাঁ, কোয়ালিটেটিভ ডাটাগুলোকে আমরা লেবেলিং করে মানে সাজাই, অর্গানাইজ করি। এখন কোয়ালিটেটিভ ডাটা দিয়ে আপনি কি করবেন, এটাকে আপনি অর্গানাইজ করতে গেলে লেবেল দিয়ে করতে হবে, এছাড়া তো আপনি সাজাতে পারবেন না। আমাদের অর্গানাইজ করতে হবে। তাহলে সেটাকে কি করবো, ডাটা দ্যাট ইজ ক্লাসিফাইড ইনটু ক্যাটাগরিজ কান্ট বি অ্যারেঞ্জড ইন এনি পার্টিকুলার অর্ডার। এখন দেখেন এখানে শুধু আপনি লেবেলে ফেলবেন, এটাকে কোনো অর্ডারে সাজাতে পারবেন না। এই যে খ্রিস্টান, সব খ্রিস্টান একসাথে, মুসলিম, সব মুসলিম একসাথে, এই লেভেল। হ্যাঁ, এটাকে আর কোনো ক্যাটাগরিতে সাজানো যাবে না, মানে এইটাকে আর কিছু করা যাবে না এখানে। সেরকম যদি এইটা হয় তাহলে সেটাকে নমিনাল, একদম নিচের লেভেলে। এরপরে হচ্ছে অর্ডিনাল লেভেল। অর্ডিনাল লেভেলে কি করা যায়, লেভেলে করানোর পরে আবার একটু অর্ডারিং করা যায়, 1 2 3 4 এরকম করে সাজানো যায়। যেমন data arranged in some order but the differences between the data values can be determined or are meaningless। মানে আপনি ডেটাটাকে কি করতে পারবেন, লেভেলিং করে অর্ডার করতে পারবেন, কিন্তু একটার সাথে একটা পার্থক্য আর বের করতে পারবেন না, ডিফারেন্স বের করতে পারবেন। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। ডিউরিং আ টেস্ট, এই দুটো টেস্টের ডিফারেন্স আছে না, একটা হচ্ছে স্বাদের টেস্ট, তাই না, এটা হচ্ছে পরীক্ষা, এই টেস্ট হচ্ছে পরীক্ষা, আর এই টেস্ট কি, স্বাদ, তাই না। ডিউরিং দ্য টেস্ট অফ 4 ড্রিঙ্কস, 4টা ড্রিঙ্ক টেস্ট করা হলো, মেলো ইয়েলো ওয়াজ র্যাঙ্কড নাম্বার 1। এখন এই ড্রিঙ্কস গুলোকে যখন আমি লেভেল করব তখন একটা কি, মেলো ইয়েলো, একটা স্প্রাইট, একটা 7 আপ, আর একটা কি, অরেঞ্জ ক্রাশ, 4টা লেভেল। এটা হচ্ছে নমিনাল লেভেল। দেন এটাকে আমি অর্ডারিং করব কিভাবে, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ সেটাকে নাম্বার 1 র্যাঙ্ক, নাম্বার 2 র্যাঙ্ক, নাম্বার 3 র্যাঙ্ক, নাম্বার 4 র্যাঙ্ক। তো যখন আমরা লেভেলিং এবং অর্ডারিং দুইটা করব তখন সেটা হচ্ছে অর্ডিনাল লেভেল। তাহলে অর্ডিনাল লেভেলে কি থাকবে, অর্ডার করা যাবে, কোনটা ভালো, কোনটা তারপরে একটু ভালো, কোনটা আর একটু কম ভালো, এভাবে যখন আমরা ডেটাগুলোকে সাজাবো তখন অর্ডিনাল লেভেল। তাহলে এই যে নমিনাল লেভেলে কোনো অর্ডার থাকবে না, অনলি লেভেল থাকবে, আর অর্ডিনাল লেভেলে লেভেলিং প্লাস অর্ডার থাকবে। এরপর আসে ইন্টারভ্যাল লেভেল। কিন্তু এই অর্ডারগুলোর মধ্যে না আপনি পার্থক্য করতে পারবেন, নাম্বার 1 এর সাথে নাম্বার 2 এর পার্থক্য কত, এইটা ইম্পর্টেন্ট না, এই যে এখানে লেখা আছে ডিটারমাইন্ড অর আর মিনিংলেস। এই দুইটা ভ্যালুর যে ডিফারেন্স, এই যে আমরা বলছি একটা হচ্ছে র্যাঙ্ক 1 আর একটা হচ্ছে র্যাঙ্ক 2, এখানে কিন্তু র্যাঙ্ক 1 এর সাথে র্যাঙ্ক 2 এর ডিফারেন্স কত
এটা দেওয়া থাকবে না, বা দেওয়া থাকলেও সেটা মিনিংলেস, এটা কোনো মানে বোঝাবে না, কেমন? সেটা অর্ডিনাল লেভেল। কিন্তু ইন্টারভেল লেভেলে কি হবে? ইন্টারভেল লেভেলে এই র্যাঙ্ক 1 এর সাথে র্যাঙ্ক 2 যে ডিফারেন্স, সেটা একটা মিনিং বোঝাবে। যেমন আসেন ইন্টারভেল লেভেল সিমিলার টু অর্ডিনাল লেভেল। দেখেন ইন্টারভেল লেভেল হচ্ছে অর্ডিনাল লেভেলের মতোই, উইথ দ্য এডিশনাল প্রপার্টি। এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে কি, দ্যাট মিনিংফুল অ্যামাউন্ট অফ ডিফারেন্স। দেখেছেন, মিনিংফুল অ্যামাউন্ট অফ ডিফারেন্স মানে হচ্ছে লেভেল 1 এবং লেভেল 2 এর মধ্যে যে ডিফারেন্স, এটা একটা মিনিং বোঝাবে, একটা কিছু আপনাকে বার্তা দেবে। আর একটা কি বলছে, দেয়ার ইজ নো ন্যাচারাল জিরো পয়েন্ট। এইটা একটু বোঝার আছে, নো ন্যাচারাল জিরো পয়েন্ট, বা এটাকে আমরা বলতে পারি ট্রু জিরো। ট্রু জিরো বলে কিছু নাই ইন্টারভেল লেভেলে। যদি একটা এক্সাম্পল দিই তাহলে আমরা বুঝতে পারবো। টেম্পারেচার অন ফারেনহাইট স্কেল, এখন মনে করেন ট্রু জিরো ভ্যালু নাই বলতে, আচ্ছা প্রথমে আমরা আসি এই প্রপার্টিটাতে, তাই না, যে ডিফারেন্সটা কিভাবে মিনিং বোঝায়। এখন টেম্পারেচার -10 আর টেম্পারেচার -15, দুইটার মধ্যে ডিফারেন্সটা মিনিং বোঝায় না একটা? নিশ্চয়ই আপনার ঠান্ডা কম বেশি এটা বোঝা যায়। তাহলে যখন আপনি এভাবে সাজাচ্ছেন টেম্পারেচারকে, আপনি একটা টেবিল বানিয়েছেন টেম্পারেচারের, তখন এটা এমনিতে একটা অর্ডার আছে না, কম বেশি। আবার এই দুইটা অর্ডারের যে পার্থক্য, সেটা একটা মিনিং নিশ্চয়ই বোঝায়। যে টেম্পারেচার -10 একরকম, -15 মানে আরো খারাপ অবস্থা। কিন্তু এখানে কিন্তু কোনো মিনিং বোঝায় না, র্যাঙ্ক 1 র্যাঙ্ক 2 মানে এইখানে র্যাঙ্ক 1 র্যাঙ্ক 2 এর মধ্যে মিনিংটা কোনো ডিফারেন্সটা কোনো মিনিংলেস। কিন্তু এইখানে ইন্টারভেল লেভেলে দুইটা লেভেলের যে ডিফারেন্স, সেটা আপনাকে একটা মিনিং বোঝাবে। আর এই যে বলছি দেয়ার ইজ নো ন্যাচারাল জিরো পয়েন্ট, মানে কি, আপনার আমি যদি বলি যে এখন তাপমাত্রা অ্যান্টার্কটিকাতে 0, 0 মানে কি এটা বুঝাবে যে কোনো টেম্পারেচারই নাই? না, 0 ডিগ্রি ইটসেলফ একটা টেম্পারেচার, তাই না? মানে কি 0 ডিগ্রিতে সবকিছু বরফ হয়ে যায়, আমরা জানি, তাই না? 0 ডিগ্রি মানে এখানে আইস হয়ে যাবে সবকিছু, কিন্তু এটা ইটসেলফ একটা টেম্পারেচার না। ডিগ্রি মানে তো এইটা বোঝায় না যে কোনো টেম্পারেচার নাই। 0 একটা টেম্পারেচার, তারপরে 0 নিচে আছে -1, -2, -3, তাহলে এখানে 0 কিন্তু কোনো ট্রু 0 না। 0 মানে এইটা না যে নাই কিছু, একটা কিছু আছে যেটার মান 0, তাহলে এটা নিশ্চয়ই ট্রু 0 না, সেটাই বোঝাচ্ছে। there is no natural 0 point or true 0। তাহলে এই লেভেলে কি থাকবে? এই লেভেলে অর্ডিনাল লেভেলের মধ্যেই সবকিছু থাকবে, র্যাঙ্কিং করা থাকবে, এবং দুইটা র্যাঙ্কের মধ্যে ডিফারেন্সটা একটা মিনিং বোঝাবে, এবং এখানে কোনো ট্রু 0 পয়েন্ট থাকবে না। ওকে, দেন আসেন রেশিও লেভেল। রেশিও লেভেলে কি? রেশিও লেভেলটা ইন্টারভেল লেভেলের মতোই, সবকিছু রেশিও সবকিছু ইন্টারভেল লেভেলের মতো, জাস্ট এখানে একটা ট্রু 0 থাকবে। আপনি পরীক্ষায় একটা ডিপ পেলেন, তাহলে কি কোনো নাম্বার বোঝাবে ওটা? ট্রু 0 না একটা? আচ্ছা, এটাকে আপনি র্যাঙ্কিং মতো করতে পারেন। 0 পেলেন, 10 পেলেন, দুটোর মধ্যে পার্থক্য 10। আবার এটাকে আপনি অর্ডারলিও সাজাতে পারেন। যেমন আপনি ম্যাথে পেয়েছেন 70, বাংলায় পেয়েছেন 80, ইংলিশে পেয়েছেন 90, এটাকে আপনি ক্যাটাগরিও করতে পারছেন। দুইটার ডিফারেন্স একটা মিনিং বোঝাচ্ছে। এবং আপনি যদি এখানে একটা রসগোল্লা পান, সেটা ট্রু রসগোল্লা, মানে ওখানে কিছু নেই। তাহলে এই লেভেলটা হচ্ছে রেশিও লেভেল। তাহলে রেশিও লেভেল হচ্ছে হায়ার লেভেল। তাহলে আমরা সব ডেটাকে সব লেভেলে ফেলতে পারবো না। যেই ডেটাকে আমরা যেই লেভেলে ফেলতে পারবো, সেই লেভেলে ফেলে আমরা সাজাবো, এটাই হচ্ছে কথা। এখন আপনাদেরকে যখন আমি প্রেজেন্টেশন দিব, তখন এভাবে আপনাদেরকে প্রেজেন্টেশন যেটা করতে বলবো, সেটা হচ্ছে পাই চার্ট, হ্যাঁ, বার গ্রাফ, এই জিনিসগুলো আপনারা প্রেজেন্ট করবেন। আমি বলে দেবো যখন প্রেজেন্টেশন আসবে। আপনারা পারেন তো এটা করতে? সবাই এক্সেলে ভ্যালুগুলো বসিয়ে পারেন? পারেন না? আচ্ছা, যারা পারেন না হাতে কলমে দেখিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। অথবা যারা পারেন তাদের থেকে শিখতে হবে। এটা খুবই ইজি। এক্সেলে যদি আপনি কিছু ভ্যালু পুট করেন, জাস্ট এক্সেল যে ফাইলটা আছে, এটা তো জানেন এক্সেল একটা পেজ আছে, এক্সেলে আপনি কিছু ভ্যালু যদি পুট করেন এবং ওটাকে সিলেক্ট করে, ওই ভ্যালুটুকুকে সিলেক্ট করে যদি আপনি ফিক্সে যান, আপনি পাই চার্টে গেলে পাই চার্ট বানিয়ে দেবেন, ডায়াগ্রামে গেলে ডায়াগ্রাম বানিয়ে দেবে অটো। জাস্ট আপনি ভ্যালুগুলোকে সিলেক্ট করে আপনি ক্লিক করবেন যে আপনি কি বানাতে চান, সেরকম চলে আসবে। তো এই জিনিসগুলো শিখতে হবে, কারণ প্রেজেন্টেশনে এই জিনিসটা মাস্ট। আপনার পাই চার্ট বানাতে হবে, গ্রাফ বানাতে হবে, হ্যাঁ, তারপরে বিভিন্ন কিছু আমরা বানাতে পারি এক্সেলে, সেইগুলো এগুলো পারেন কারা কারা? একটু হাত তুলুন তো।
একজন পারেন, আচ্ছা খুবই সুবিধা হচ্ছে। হ্যাঁ, আপনি কি করবেন, আপনি সবার কাছ থেকে খাবেন, বলে দিবেন কার কাছ থেকে কি খাবেন এবং তাদেরকে ট্রেনিং দেবেন টিফিন টাইমে। আপনারা এই এক এক দিন এক একজন ওনাদের টিফিন নিয়ে আসবেন এবং উনি আপনাদেরকে কি করবেন, ক্লাস নেবেন ল্যাপটপে, ঠিক আছে? আর প্লাস আমিও দেখিয়ে দিব। তো যেহেতু উনি পারে, উনি প্রেজেন্টেশনে আপনাদেরকে হেল্প করবে এবং উনি এই ফুল সেমিস্টার টিফিন আনবে না, বলে দিলাম। কিন্তু কেউ টিফিন না খাবে আমাকে ওকে। নমিনাল ডেটার প্রপার্টি, এগুলো আর বিস্তারিত বলার কিছু নেই। ওই যেটা আগে বলেছি, নমিনাল ডেটাতে কি থাকবে, অর্ডিনালে কি থাকবে, সেই প্রপার্টিগুলো আমি একটু আলাদাভাবে এখানে দেখিয়েছি। সেই প্রপার্টিগুলো যেমন এটাকে র্যাঙ্ক করা যাবে, দেখছেন এখানে র্যাঙ্ক করেছি অর্ডিনাল ডাটা। এই যে হাই, সিভিয়ার, হাই, এলিভেটেড, রেড, লো, এভাবে র্যাঙ্ক করা যাবে। কিন্তু এইটার সাথে এটার কত পার্থক্য সেটা কিন্তু বলা যাবে না। আপনি একটু আমাদের ওই যে এক্সেলের এটা একটু একটা ক্লাসে দেখিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ ল্যাপটপে দেখি না, উনি তো আপনার টিফিন মিস হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখাবো না, আপনি কিন্তু টিফিন অবশ্যই খাবেন। ওকে, রেশিও লেভেলের এখানে ডেটাগুলো, ওকে এইখানে এই যেমন এইটা, এইগুলো কিন্তু বানানো যায়, এই জিনিসগুলো বানানো শিখতে হবে। ঠিক আছে, এই যে জিনিসটা দেখেছেন এই টেবিলটা, এইটা কিন্তু আলাদা একটা ট্যাব আছে, যে ট্যাবে গেলে এইটা চলে আসবে। ট্যাবে গিয়ে ক্লিক করলে এই ফরম্যাটটা চলে আসবে। ফরম্যাটের ভিতরে ঢুকে আপনি জাস্ট এগুলো লিখবেন, কিচ্ছু না, তাই না? ব্যাপারটা এটাই ব্যাপার, এগুলো জাস্ট ঢুকে লিখবেন। তো এই জিনিসগুলো কিন্তু প্রেজেন্ট করতে হবে, কারণ এটা পারতেই হবে, এটা ছাড়া কোনো প্রেজেন্টেশন হবে না। হ্যাঁ, এবং বিবিএতে আপনাদেরকে নাহিদ স্যার প্রথম দিন যেটা বলেছেন, অন্য ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েটের সাথে বিবিএ ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েটের যে এটা লাস্ট, অন্য ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েশনের সাথে বিবিএ গ্র্যাজুয়েশনের যে তফাৎ সেটা কি জানেন? যারা বিবিএ পড়ে তারা অনেক প্রেজেন্টেশন দেয়, সো এরা প্রেজেন্টেশনে এক্সপার্ট হয়ে যায় এবং এই স্লাইডগুলো বানাতে পারে, এরা রিপোর্ট লিখতে পারে। হ্যাঁ, আপনারা এখন আচ্ছা ভিডিওটা কেউ একজন অফ করবেন, ক্যামেরাটা জাস্ট অফ করেন।